আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো। শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীতে তোমরা যারা পড়ো তাদের জন্য বাংলা প্রথম পত্র বইয়ের মিনু গল্পটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলো আমরা ক্লাসটা শুরু করি। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ো তো তোমাদের বইয়ের মিনু গল্পটা নিয়ে আজকে আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করব। এই গল্পটাতে আমরা পুরা সম্পূর্ণ অধ্যায়টা একদম কাভার করে দিব। সম্পূর্ণ অধ্যায়টাই আমরা সুন্দরভাবে কাভার করে দিব, ঠিক আছে? তো অধ্যায় থেকে আমরা কি কি জিনিস শিখবো সেটা একটু যদি আমরা দেখি। প্রথমে আমরা অধ্যায়ের মূল গল্পটা নিয়ে আগে বিস্তারিত আলোচনা করব। তারপরে এই অধ্যায় থেকে আমরা বহু নির্বাচনী প্রশ্ন বা এমসিকিউ যেটাকে আমরা বলি, এমসিকিউ যে কোশ্চেন আছে সেটা নিয়ে আলোচনা করব। তারপরে আমরা এই অধ্যায় সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করব। তো তোমরা যদি শিক্ষার্থী বন্ধুরা খুবই ধৈর্য নিয়ে ক্লাসটা করো তাহলে মূল গল্পটা সম্পর্কে একটা আইডিয়া পাবা, তারপর এমসিকিউ সমাধান এবং লাস্টে সৃজনশীল সমাধানগুলো তোমাদেরকে আমি করে দেবো, ঠিক আছে? তো তোমরা ধৈর্য নিয়ে ক্লাসটা করবে আশা করি, ঠিক আছে? তো চলো আমরা ক্লাসটা শুরু করি। তো মিনু গল্পটা তোমাদের বইয়ে যেভাবে দেওয়া আছে সেটাকে আগে আমরা সুন্দর করে এক্সপ্লেন করার চেষ্টা করি, ঠিক আছে? তো দেখো কি লেখা আছে। মা মরা মেয়ে মিনু, বাবা জন্মের আগেই মারা গেছে। তার মানে কি দাঁড়ালো বলো তো? মিনুর মা বাবা কেউ বেঁচে নেই, তাই তো? বিষয়টা এরকম দাঁড়াচ্ছে না যে মা মরা মেয়ে মিনু, মিনু কিন্তু মা মারা গেছে, আবার বাবা তার জন্মের আগেই মারা গেছে, একদম ছোট বয়সে তার বাবা মা দুইজনেই মারা গেছে, মাও মারা গেছে বাবাও মারা গেছে। মিনুর সে মানুষ হচ্ছে দুঃসম্পর্কের পিসিমার বাড়িতে। তো দুঃসম্পর্কের পিসিমার বাড়িতে মানে ফুপির বাড়িতে সে বড় হচ্ছে। পিসি মানে ফুপি, তাই তো? তো সে মানুষ হচ্ছে দুঃসম্পর্কের পিসিমার বাড়িতে, অর্থাৎ ফুপির বাড়িতে সে কি হচ্ছে? বড় হচ্ছে। বয়স মাত্র 10। তাহলে এই যে এমসিকিউ আকারে পরীক্ষা দেবে যে মিনুর বয়স কত? মিনুর বয়স হচ্ছে 10। কিন্তু এই বয়সেই সে সব রকম কাজ করতে পারে, সে সব রকম কাজেই করতে হয় তাকে। তো করতে পারেও যেমন, করতে হয়ও তেমন, বাধ্য হয়েও অনেক সময় কাজগুলো কি করতে হয়। লোকে অবশ্য বলে যোগেন বসাক, এই নামটা একটু মাথায় রাখবা, যোগেন বসাক মহৎ লোক বলেই অনাথা বোবা মেয়েকে আশ্রয় দিয়েছে। অনাথা বোবা মেয়েকে আশ্রয় দিয়েছে, কথাগুলো একটু মাথায় রাখবা। তাহলে যোগেন বসাকটা অ্যাকচুয়ালি কে জানো? তার পিসে মশাই, অর্থাৎ তার ফুপা, যেটাকে আমরা সচরাচর মুসলিম রীতিতে বলি ফুপা, আর হিন্দু রীতিতে সেটাকে বলে হচ্ছে পিসি মশাই। হ্যাঁ, তো এখন পিসিমা হচ্ছে তার ফুপি আর যোগেন বসাক হচ্ছে তার পিসে মশাই, অর্থাৎ তার ফুপা। তাহলে সে তার ফুপা ফুপুর বাড়িতে কিন্তু বড় হচ্ছে। তার বয়স মাত্র 10 বছর, ঠিক আছে? তার বাবা মা দুইজনেই মারা গেছে, সে পিসিমার বাড়িতে বড় হচ্ছে। তার বয়স কয় বছর? 10 বছর। এবং বাধ্য হয়ে তাকে অনেক কাজ করতে হয়। সে অনেক কাজ পারেও যেমন, আবার বাধ্য হয়েও তাকে অনেক কাজ কি করতে হয়? পারতে হয়। হ্যাঁ, তো তার এইটা অনেক সময় এমসিকিউতে আসবে, যোগেন বসাক কে, তার ফুপার নাম কি, অথবা তার কার বাড়িতে বড় হচ্ছে। তো উত্তর হবে কি? যোগেন বসাক, তার ফুপা। হ্যাঁ, তিনি মহৎ লোক বলেই অনাথা বোবা মেয়েটার আশ্রয় দিয়েছেন। অর্থাৎ এখানে মিনু যে বোবা সেটাও কিন্তু এখানে বলা হচ্ছে, কিন্তু বোবা। মহৎ হয়ে সুবিধায় হয়েছে যোগেন বসাকের, পেটে ভাতে এমন সর্বগুণান্বিতা, মানে সব কাজ করতে পারে। 24 ঘন্টা একজন চাকরানি পাওয়া শক্ত হতো তার মতো। তার মানে মিনুকে দিয়ে তারা চাকরানির মতো সব কাজ করায়, ঠিক আছে? তো এটাই বলছে যে তিনি যেমন আশ্রয় দিয়েছেন, আশ্রয় দিয়ে যেমন মহত্বের পরিচয় দিয়েছেন, আবার তাকে চাকরের মতো ব্যবহার করতেছে, সেটাও এখানে কিন্তু সুন্দর, চাকরানির মতো যে তাকে ব্যবহার করতেছে সেটাও কিন্তু এখানে সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে, ঠিক আছে? বোবা হওয়াতে আরো সুবিধা হয়েছে, নীরবে কাজ করে। সে নীরবে কাজ করে, চিল্লাচিল্লি করে না, নীরবে কাজ করে। তার মানে এখানে দুইটা কথা বলা হয়েছে যে যোগেন বসাক তার যে ফুপা মশাই তিনি যেমন তাকে আশ্রয় দিচ্ছেন, তেমন তিনি একটা কিন্তু অল্প খেলে শুধুমাত্র পেটে ভাতে মানে কি জানো? পেটে ভাতে কথাটার মানে বুঝো? পেটে ভাতে মানে শুধুমাত্র খাবারের বিনিময়ে, শুধুমাত্র খাবারের বিনিময়ে তাকে কি করা হচ্ছে? শুধুমাত্র খাবারের বিনিময়ে, দুবেলা খাবারের বিনিময়ে তাকে কিন্তু সব কাজ চাকরানির মধ্যে তাকে খাটানো যাচ্ছে। এই কথাগুলো এখানে সুন্দরভাবে বলা হয়েছে, ঠিক আছে? আর মিনি কিন্তু বোবা, এবং বোবা হওয়াতে তার সুবিধাও হয়েছে, সে নীরবে কাজ করে, অর্থাৎ চুপচাপভাবে সবগুলো কাজ করতে পারে। তো আশা করি তোমরা এই বিষয়টা একটু এখান থেকে বুঝতে পারছো। শুধুমাত্র খাবারের বিনিময়ে তাকে কিন্তু সকল কাজ করিয়ে নিচ্ছে তার ফুপা মশাই, ঠিক আছে? এটাই এখানে বলা হয়েছে।
মিনু শুধু বোবা নয়, ঈষৎ কালাও। এই কালাও মানে কি জানো? কালাও মানে হচ্ছে বধির। বধির মানে কানে শোনে না। বধির মানে কি জানো? যে কানে শোনে না। তাহলে ঈষৎ কালাও, এই কথাটা মাথায় রাখবা। ঈষৎ কালাও মানে বোঝানো হচ্ছে সে বধির, সে অনেকটা বধির, বোবা নয়, ঈষৎ কালাও। এটা কিন্তু এমসিকিউ আকারে আসবে যে মিনু কেমন? মিনু শুধু বোবাই নয়, ঈষৎ কালাও, অর্থাৎ এরপরে সে কিন্তু বধিরও একটু। হ্যাঁ, অনেক চেঁচিয়ে বললে তবে শুনতে পায়। অনেক যখন চেঁচাচেঁচি করে চিল্লা, অনেক জোরে কথা বললে সে শুনতে পায়। সব কথা শোনার দরকার হয় না তার। ঠোঁট নাড়া, মুখের ভাব দেখে সব বুঝতে পারে। তার মানে সে যেহেতু কানে শোনে না, তো অন্যের ঠোঁট নাড়া দেখে আকার ইঙ্গিতেও সে সব কথা বুঝতে পারে। এছাড়া তার ষষ্ঠ ইন্দ্রিয় আছে। ষষ্ঠ ইন্দ্রিয় মানে কি জানো? মানুষের কিন্তু ইন্দ্রিয় 5টা। কীরকম? জিহ্বা, নাক, কান, ত্বক, তো চোখ, এগুলো হচ্ছে মানুষের পঞ্চ ইন্দ্রিয়। অর্থাৎ এগুলো দ্বারা মানুষ তার সকল ধরনের জিনিস অনুভব করতে পারে। তো এটা ছাড়াও বিশেষ এক ধরনের ইন্দ্রিয় আছে যেটাকে বলা হচ্ছে ষষ্ঠ ইন্দ্রিয়। অর্থাৎ কোনো কিছু কেউ বললেই সে বুঝতে পারে, এইরকম বিষয়টা আর কি। স্পেশাল এবিলিটি বুঝার, কোনো কিছু বুঝার স্পেশাল এবিলিটিকে বলা হচ্ছে ষষ্ঠ ইন্দ্রিয়। ঠিক আছে, এই বিষয়টা একটু মাথায় রাখবা যে ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে সে সব কিছু বুঝতে পারে। এমনকি সব জিনিস সে বুঝতে পারে। এমন সব জিনিস মনে মনে সৃষ্টি সাধারণ বুদ্ধিতে যার মানে হয় না। অর্থাৎ সে কল্পনা করে অনেক কিছু জিনিস সৃষ্টি করে। কল্পনা জগতে সে অনেক কিছু জিনিস কল্পনা করে যেটা সাধারণের দৃষ্টিতে এরকম না। এই কথাটা এখানে বলা হচ্ছে যে মিনু যেহেতু বোবা, ঈষৎ কালা অর্থাৎ বধির, সে মানুষের পঞ্চ ইন্দ্রিয় বাদেও স্পেশাল একটা ইন্দ্রিয়র মাধ্যমে সে সব কিছু বোঝার চেষ্টা করে এবং সে অনেক কিছু জিনিস কল্পনা করে। বিষয়টা এরকম আর কি। সাধারণ বুদ্ধিতে যার মানে হয় না। মিনুর জগৎ চোখের জগৎ, অর্থাৎ কল্পনার জগৎ। দৃষ্টির ভিতর দিয়েই সৃষ্টিকে গ্রহণ করেছে সে। দৃষ্টির ভিতর দিয়েই সৃষ্টিকে গ্রহণ করেছে সে। এই কথাটা একটু মাথায় রাখবা। দৃষ্টির ভিতর দিয়েই সৃষ্টিকে, অর্থাৎ আল্লাহর যে সৃষ্টি সেগুলোকে সে গ্রহণ করেছে, অর্থাৎ সেগুলোকে সে কল্পনা দিয়ে মনে করার চেষ্টা করেছে। সে শুধু গ্রহণে করেনি, নতুন রঙও আরোপ করেছে, অর্থাৎ তার মতো করে সে জিনিসগুলো ব্যাখ্যা করার চেষ্টা করতেছে। সে শুধু দৃষ্টি দিয়েই সকল সৃষ্টিকে যেমন সে করছে, দৃষ্টির ভিতর দিয়েই সৃষ্টিকে গ্রহণ করেছে সে। শুধু চোখে দেখেই, মানে ব্যাপারটা হচ্ছে চোখে দেখেই সে সব কিছু, যেহেতু কানেও শোনে না, কথাও বলতে পারে না, শুধু চোখে দেখে দৃষ্টি দিয়েই সে পৃথিবীর সব কিছু বোঝার চেষ্টা করছে। এবং মাঝে মাঝে কিছু জিনিসকে সে তার মতো করে ব্যাখ্যা করার চেষ্টা করছে। সে নতুন করে রং আরোপ করেছে তাতে, অর্থাৎ তার মতো করে সে জিনিসগুলো ব্যাখ্যা করার চেষ্টা করেছে। তো চলো আমরা দেখি। খুব ভোরে ওঠে সে। মিনু কিন্তু খুব ভোরে ওঠে, ভোর 4টার সময়। দেখো মিনু কয়টার সময় ওঠে বলো? মিনু কিন্তু ভোর 4টার সময় ঘুম থেকে ওঠে। ওঠে কয়টায়? 4টার সময়। উঠেই সে দেখতে পায় পূর্ব আকাশে, অর্থাৎ পূবের আকাশে দপদপ করে জ্বলছে শুকতারা। শুকতারা, শুক্র গ্রহকে বলা হচ্ছে শুকতারা, এটা মাথায় রাখবা। শুকতারা মানে কি? শুক্র গ্রহ, বৃহস্পতি শুক্র যেরকম গ্রহ আছে, পৃথিবী, বৃহস্পতি, শুক্র, নেপচুন, প্লুটো, এরকম যেমন গ্রহ উপগ্রহগুলো আছে, তো এইরকম গ্রহের নাম হচ্ছে শুকতারা। ঠিক আছে, শুকতারা। তাহলে পূর্ব আকাশে, কোন দিকে? পূর্বের আকাশে দপদপ করে জ্বলছে শুকতারা। শুকতারা মানে কিন্তু শুক্র গ্রহকে বোঝাচ্ছে, এটা মাথায় রাখবা। শুকতারা মানে শুক্র গ্রহ। হ্যাঁ, পরিচিত বন্ধুকে দেখলে মুখে যেমন মৃদু হাসি ফোটে, তেমনই হাসি ফুটে ওঠে মিনুর মুখে। অর্থাৎ শুকতারাকে দেখে তার বন্ধু মনে হয়। তো বন্ধুকে দেখলে যেমন মানুষের মুখে খুশি ফুটে ওঠে, তেমন মিনু ওই শুকতারাকে দেখেও তার মনের মধ্যে খুশি ফুটে উঠছে, সে হাসি ফুটে উঠেছে, সেটা এখানে ব্যাখ্যা করছে। মিনু মনে মনে বলে ওঠে সই। সই মানে কিন্তু বান্ধবী। হ্যাঁ, সই মানে কি বলতো? সই মানে হচ্ছে বান্ধবী। সই ঠিক সময়ে উঠছে দেখছি, অর্থাৎ বান্ধবী ঠিক সময়ে ঘুম থেকে উঠছে, সে কথাটা এখানে বলছে। বৈজ্ঞানিকের চোখে শুকতারা বলতে, অর্থাৎ শুক্র গ্রহ, বৈজ্ঞানিকের চোখে শুকতারা বলতে বিরাট বিশাল বাষ্পমণ্ডিত প্রকাণ্ড গ্রহ। বিজ্ঞানীদের কাছে এটা একটা বিশাল গ্রহ বোঝাচ্ছে, বাষ্পমণ্ডিত, অর্থাৎ তার মধ্যে বাষ্প দ্বারা পরিবেষ্টিত একটা প্রকাণ্ড, মানে বিশাল, প্রকাণ্ড মানে কি? বিশাল গ্রহ বোঝাচ্ছে। তাহলে বৈজ্ঞানিকের চোখে, অর্থাৎ বিজ্ঞানীদের চোখে শুক্র গ্রহকে বলা হচ্ছে প্রকাণ্ড একটা গ্রহ, যেটা বাষ্পমণ্ডিত, অর্থাৎ বাষ্প যার মধ্যে আছে। ঠিক আছে। কবির চোখে
নিশাবসনের অর্থাৎ রাতের বেলার আলোকদূত, কবির চোখে নিশাবসনের আলোকদূত অর্থাৎ রাতের বেলার আলো যে ছড়ায়, আলোকদূত মানে তার কাছ থেকে আলো নিঃসৃত হচ্ছে, আলো ছড়ায় পড়তেছে। তাহলে কবির, এটা কিন্তু এমসিকিউ আকারে আসবে যে বৈজ্ঞানিকের চোখে শুকতারা কি, তখন বলবো বাষ্পমণ্ডিত প্রকাণ্ড গ্রহ। আবার কবির চোখে কি শুকতারা, তখন বলবো নিশাবসনের আলোকদূত, নিশাবসনের আলোকদূত অর্থাৎ রাতের বেলা সেখান থেকে আলো ঝলকানি আসে বা আলো ফুটে ওঠে। আর মিনুর সে সই, এই যে মিনুর কি, মিনুর কিন্তু সই, সই মানে কিন্তু বান্ধবী। হ্যাঁ হ্যাঁ, সই মানে কি, সই মানে কিন্তু বান্ধবী। তাহলে মিনুর সে হচ্ছে সই বা বান্ধবী, বুঝছো বিষয়টা? তাহলে শুকতারা কার কাছে, বৈজ্ঞানিকের কাছে বিশাল বাষ্পমণ্ডিত প্রকাণ্ড গ্রহ মানে বিশাল গ্রহ। কবির চোখে রাতের বেলা নিশাবসনের আলোকদূত, মিনুর চোখে সে সই অর্থাৎ মিনুর হচ্ছে সে বান্ধবী, সই মানে কি বান্ধবী। হ্যাঁ, এই কথাটা একটু মাথায় রাখবা। মিনুর বিশ্বাস সেও তার মতো কয়লা ভাঙতে উঠছে ভোরবেলায়, অর্থাৎ মিনু যেমন সকালবেলা কয়লা ভাঙতে ওঠে রান্না করার জন্য, তার যে শুকতারা তাকেও মনে করতেছে যেহেতু সে তার বান্ধবী বা সই, সেও কয়লা ভাঙতে উঠছে, সেটাই বলছে যে মিনুর বিশ্বাস সেও তার মতো কয়লা ভাঙতে উঠেছে ভোরবেলায়, ওই গ্রহের কথা বলা হচ্ছে। আকাশবাসী তার কোনো পিসেমশাইয়ের গৃহস্থলীর উনুন ধরার জন্য, অর্থাৎ আকাশে বসবাসকারী যে পিসেমশাইগুলো আছে, অর্থাৎ ওখানে যে তার ফুপা ফুপুগুলো আছে, তার কল্পনার দৃষ্টিতে তাদের উনুন, উনুন মানে কিন্তু চুলা। হ্যাঁ, উনুন মানে কি বলতো, চুলা, উনুন মানে হচ্ছে চুলা। তাহলে গৃহস্থালীর উনুন অর্থাৎ ওখানেও সে আগুন ধরাইতে, চুলায় আগুন ধরানোর জন্য সেই শুকতারাটাও ঘুম থেকে উঠছে, এমনটাই বোঝাচ্ছে মিনু। মিনু বুঝাইতে চাচ্ছে যে আমি যেমন ভোরবেলা ঘুম থেকে উঠছি, তাহলে আমার সই অর্থাৎ শুকতারাও তেমন ওই যে অঞ্চলে বা ওই যে গ্রহে যে পিসেমশাই আছে বা তাদের যে আত্মীয় আছে, তারাও যেমন হচ্ছে তাদের রান্না করার জন্য সে উনুন ধরিয়েছে, ধরার জন্য অর্থাৎ তাদের রান্না করার জন্য সে চুলা ধরাবে, এজন্য সেও ঘুম থেকে উঠেছে, এমনটাই বুঝেছে। আকাশের পিসেমশাইও হয়তো ডেলি প্যাসেঞ্জারি করে নিজের পিসেমশাইয়ের মতো, তার নিজের ডেলি প্যাসেঞ্জারি মানে হয় প্রত্যহ যাতায়াত করা, রেগুলার যাতায়াত করা, প্রত্যহ যাতায়াত করে, এই কথাটা মাথায় রাখবা। তাহলে আকাশের পিসেমশাই হয়তো ডেলি প্যাসেঞ্জারি করে নিজের পিসেমশাইয়ের মতো, তার নিজের পিসেমশাই যেমন যাতায়াত করে, তার আকাশের পিসেমশাইও তেমন রেগুলার যাতায়াত করে। ডেলি প্যাসেঞ্জারি মানে প্রত্যহ যাতায়াত করা অর্থাৎ রেগুলার যাতায়াত করা, যাওয়া এবং আসা, এটাকে বোঝাচ্ছে ডেলি প্যাসেঞ্জারি। হ্যাঁ, এগুলো শব্দ অর্থগুলো দেখলে আমরা এগুলো ক্লিয়ার হয়ে যাবো। তো ডেলি প্যাসেঞ্জারি করা মানে প্রত্যহ যাতায়াত করা। তার নিজের পিসেমশাইয়ের মতো অর্থাৎ আকাশের পিসেমশাই যেমন যাতায়াত করে, তার পিসেমশাই যেমন যাতায়াত করে, তার আকাশের পিসেমশাই এমন যাতায়াত করে, এটাই এখানে বুঝাইতে চাইছে। শুকতারার আশেপাশে কালো মেঘের টুকরো যখন দেখতে পায়, তখন ভাবে ওই যে কয়লা কি বিশ্রী করে রেখেছে আজ, বলে মুচকি মুচকি হাসে। অর্থাৎ মেঘের কালো টুকরাগুলাকে মিনি কি হিসেবে দেখে, মিনু কয়লা হিসেবে দেখে, এই কথাটা মাথায় রাখবা। তাহলে মেঘের কালো টুকরাগুলোকে, শুকতারার আশেপাশে যখন মেঘের কালো টুকরাগুলোকে সে দেখতে পায়, তো সে ভাবে এগুলো কয়লা কি বিশ্রী করে ছড়িয়ে রেখেছে সই আজকে, অর্থাৎ তার মেঘগুলো যেমন ছড়ায় ছিটায় থাকে, তো মিনু মনে মনে ভাবে যে তার যে বান্ধবী বা শুকতারা, তার বান্ধবী কয়লাগুলোকে এভাবে বিশ্রী করে ছড়িয়ে রেখেছে। তার মানে যে মেঘগুলাকে মিনি তাহলে কি আকারে কল্পনা করতেছে, মেঘগুলোকে মিনু কল্পনা করতেছে কয়লা আকারে, এই কথাগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে? এবং সে বলে আর মুচকি মুচকি হাসে। তারপর সে নিজে যায় কয়লা ভাঙতে, কয়লাগুলো শত্রু, এই কথাটা একটু মাথায় রাখবা। তাহলে মিনুর শত্রুকে বলো তো, মিনুর শত্রু হচ্ছে কিন্তু কয়লা। এই মিনুর শত্রুকে কয়লা। শত্রুর উপর হাতুড়ি চালিয়ে ভারী তৃপ্ত হয় ওর, হাতুড়িটার নাম রেখেছে গদাই। তাহলে গদাই কার নাম, গদাই হচ্ছে হাতুড়ির নাম। তাহলে মিনুর শত্রু কিন্তু হচ্ছে কয়লাগুলো সে ভাঙে হাতুড়ি দিয়ে, আর হাতুড়ির নাম রেখেছে কি, গদাই। যে পাথরটার উপর রেখে কয়লা ভাঙে তার নাম দিয়েছে শানু, অর্থাৎ শানু মানে কি, তাহলে যে পাথরটা দিয়ে সে কয়লাগুলো ভাঙে তার নাম দিয়েছে শানু। তার মানে এখানে বুঝতে হবে, এখানে অনেকগুলো কিন্তু এমসিকিউ। কয়লার নাম কি দিচ্ছে, কয়লাগুলো তার শত্রু, হাতুড়িটার নাম গদাই, আর যে পাথরটার উপর রেখে মিনু কয়লা ভাঙে তার নাম দিয়েছে শানু। ওকে, শানের সঙ্গে মিল আছে বলে বোধ হয় কয়লা গাদার কাছে গিয়ে রোজ সে ওদের মনে মনে ডাকে। আচ্ছা, শানের সাথে মিল আছে বলে বোধ হয়, ওই যে শানু নাম দিছে কেন, কারণ শান যেটা পাকা করা জায়গা তাকে আমরা শান বলি,
যেহেতু পাথরটা শানের অর্থেই বোঝাচ্ছে, এই জন্য শান যেমন আমরা পাকা কোনো কিছু বুঝাই, তো পাথরটা যেহেতু পাকা এই জন্য ওটার নাম দিয়েছে শানু। হ্যাঁ, তাহলে পাথরটার নাম কিন্তু শানু, এটা মাথায় রাখবা। আর কয়লা গাদার কাছে নিয়ে রোজ সে ওদের মনে মনে ডাকে, ও গদায় ও শানু ওঠো, রাত যে পুইয়ে গেছে। অর্থাৎ সে হাতুড়িটাকে এবং ওই পাথরটাকে ডাকে, ও গদায় ও শানু এবার ওঠো, রাত পুইয়ে গেছে। পুইয়ে গেছে মানে শেষ হয়ে গেছে, পুইয়ে গেছে মানে রাত শেষ হয়ে এসছে। সই এসে কয়লা ভাঙছে, অর্থাৎ শুকতারা এসে কয়লা ভাঙছে, তোমরা ওঠো। কয়লা ভেঙে তারপর সে ঘুটের কাছে যায়, ঘুটের কাছে যায়। ঘুটে তার কাছে, ঘুটে নয়, ঘুটে মানে তরকারি। তাহলে ঘুটে মানে কি? তরকারি। ঘুটে মানে কি বলতো? ঘুটে মানে এই যে গোবর আছে না, গোবর শুকায়া, ঘুটে মানে এটা মাথায় রাখতে হবে, গোবর শুকানোর পর যেটা জ্বালানি হিসেবে আমরা ব্যবহার করি তার নাম ঘুটে। তো গ্রামগঞ্জে এটা দেখতে পাওয়া যায় যে ঘুটে মানে গোবর শুকানোর পর যে জ্বালানি হিসেবে সেটাকে যখন আমরা ব্যবহার করি তার নাম ঘুটে। তো ঘুটেটা তার কাছে ঘুটে নয়, এটা তার কাছে তরকারি মনে হয়। ঠিক আছে, কার কাছে? মিনির কাছে। এটা মিনুর কাছে এটা কি? তরকারি। তাহলে এখানে আমরা অনেকগুলো জিনিস দেখতে পেলাম যে কয়লাগুলো শত্রু, হাতুড়িটার নাম রাখছে গদায়, আর পাথরটার নাম রাখছে শানু, শানের সাথে মিল আছে বিধায়। তারপরে কি হচ্ছে, কয়লা ভাঙতে যখন সে যাবে সে ঘুটের কাছে যায়, আর ঘুটে তার কাছে ঘুটে নয়, ঘুটে মানে তরকারি। অর্থাৎ ওই যে তোমার হচ্ছে গোবর দিয়ে যেগুলোকে আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি সেগুলো তার কাছে কি মনে হচ্ছে? তার কাছে তরকারি মনে হচ্ছে। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে ঘুটে তার কাছে কি? তরকারি। উনুনের নাম রাখছে রাক্ষসী, দেখছো? তাহলে চুলার নাম কি রাখছে? রাক্ষসী। এই কথা একটু মাথায় রাখো। তাহলে উনুনের নাম রেখেছে রাক্ষসী, কথাটা মাথায় রাখো। উনুনের নাম রেখেছে রাক্ষসী। তাহলে রাক্ষসী কি বলো? রাক্ষসী হচ্ছে তার কাছে উনুন বা চুলা। উনুন রাক্ষসী কেরোসিন তেল দেওয়া ঘুটের তরকারি দিয়ে, শানু মানে কয়লাদের খাবে, শত্রুদের খাবে মানে কয়লাদের খাবে। অর্থাৎ এই যে উনুন মানে রাক্ষসী যে চুলাটা কেরোসিনের তেল দিয়ে ঘুটের তরকারি দিয়ে, মানে এই যে ঘুটে গুলে আর কি, শত্রুদের কয়লাদের খাবে। শত্রু মানে কয়লাদের খাবে। অর্থাৎ চুলার মধ্যে কয়লা ঘুটা দেওয়াকে, চুলার মধ্যে কয়লা দেওয়া, ঘুটা দেওয়া, এগুলোকে বলা হচ্ছে। সেই জন্য যেহেতু ওরা খেয়ে নেয় তরকারি যেমন আমরা খাই, তেমন চুলাটা কি খাচ্ছে? চুলাটা খাচ্ছে ঘুটে খাচ্ছে। অর্থাৎ গোবরের ওই যে শুকনো গোবরগুলোকে পুরা জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে, অথবা কয়লা খাচ্ছে, এই জন্য ওগুলোকে সে তরকারি নাম দিচ্ছে। ঘুটের তরকারি দিয়ে শত্রুর মানে কয়লা খাবে। তাহলে চুলাটা যেহেতু, এগুলো যেহেতু চুলার খাদ্য, সেহেতু উনুনের খাদ্য, সেজন্য সেগুলোর নাম দিয়েছে তরকারি। ঠিক আছে, আঁচটা যখন গনগন করে ওঠে তখন ভারী আনন্দ হয় মিনু। অর্থাৎ যখন আঁচ ওঠে চুলার মধ্যে, যখন প্রচণ্ড আঁচ হয় তখন ভারী আনন্দ হয় মিনুর, অনেক আনন্দ, মিনু অনেক আনন্দ হয় মিনুর। জ্বলন্ত কয়লাগুলোকে তার কাছে মনে হয় রক্তাক্ত মাংস, এটা মাথায় রাখবা। এই জ্বলন্ত কয়লাগুলোকে তার কাছে কি মনে হয় বলো? তার কাছে মনে হয় রক্তাক্ত মাংস। অর্থাৎ জ্বলন্ত কয়লাগুলোকে মিনুর কাছে মনে হয় রক্তাক্ত মাংস। আর আগুনের লাল আভাকে মনে হয় রাক্ষসীর তৃপ্তি। অর্থাৎ আগুনের যে লাল আভা, তো আভা মানে কি? আভা মানে আলো। আগুনে গনগনে আঁচ, তো সেই আভাটাকে বলা হচ্ছে রাক্ষসীর তৃপ্তি। ঠিক আছে, তার মানে জ্বলন্ত কয়লাগুলোকে মিনুর কাছে কি মনে হচ্ছে? বলো 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 বলো। জ্বলন্ত কয়লাগুলোকে মিনুর কাছে মনে হচ্ছে রক্তাক্ত মাংস। আর আগুনের লাল আভা, আগুনের যে লাল আলোটা, তার কাছে রাক্ষসীর তৃপ্তি মনে হচ্ছে। এই কথাগুলো সুন্দর করে মনে রাখবো, এগুলো এমসিকিউ আকারে পরীক্ষাতে কিন্তু আসবে। বিস্ফোরিত নয়নে সে চেয়ে থাকে, অর্থাৎ সেই আগুনের লাভা এবং জ্বলন্ত কয়লাগুলোর দিকে সে চেয়ে থাকে। তারপর ছুটে চলে যায় উঠানে, আকাশের দিকে চেয়ে দেখে সেখানে উষার লাল আভা ফুটেছে কিনা। সে আকাশের দিকে তাকায়, দেখে যে ভোরবেলা, উষা মানে ভোরবেলা লাল আভা, ওই যে যখন সূর্যটা ওঠে প্রায় উঠু ভাব, তখন দেখা যায় যে হচ্ছে তোমার লাল হয়ে ওঠে, ওইটা এখানে বলা হয়েছে। উষার লাল আভা যেদিন ভালো করে ফোটে, সেদিন ভাবে সইয়ের উনুনে আঁচ এসেছে। তার মানে সেই যে ভোরবেলা যখন শুকতারার আশেপাশে যখন আলোটা অনেক বেশি দেখা যায়, তখন মিনু মনে মনে ভাবে যে সইয়ের আকাশে বা সইয়ের মানে বান্ধবীর উনুনে তার কি উঠছে বলো তো? বান্ধবীর উনুনে আজকে আঁচ আসছে, মানে সেখানেও ভালো আলো হচ্ছে। হ্যাঁ, সেখানেও ভালো জাল উঠেছে, এটা বোঝাচ্ছে। চুলায়
যেদিন আকাশে মেঘে ঢাকা থাকে সেদিন ভাবে ছাই পরিষ্কার করেনি, তাই আঁচ ওঠেনি আজ। এইভাবে নিজের অভিনব জগৎ সৃষ্টি করেছে সে মনে মনে। তার মানে যখন দেখে যে আলো নাই বেশি, তখন মনে করে যে তার বান্ধবীর বা শোয়ের বা শুকতারার কি বলা হচ্ছে এখানে, তার চুলার মধ্যে আঁচ ওঠেনি, ছাই আছে, ছাইয়ের কারণে বেশি আঁচ ওঠেনি, এটাই সে মনে মনে ভাবে। সে জগতের সঙ্গে বাইরের জগতের কোনো মিল নেই, সে তার কল্পনার জগতের সাথে বাইরের জগতের কোনো মিল নেই। সে জগতে তার শত্রু মিত্র সবই আছে, অর্থাৎ তার মিনুর সেই জগতে শত্রু আছে, তার মিত্রও আছে, অর্থাৎ বন্ধু শত্রু, মিত্র মানে বন্ধু, হ্যাঁ, শত্রু মিত্র সব আছে, অর্থাৎ বন্ধু আছে। আগেই বলছি কয়লাগুলো ওর শত্রু, হ্যাঁ এটা তো আমরা জানি। রান্নাঘরের বাসনগুলো ওর সব বন্ধু, তাহলে ওর বন্ধুকে, রান্নাঘরের বাসনগুলো ওর বন্ধু, এই রান্নাঘরের বাসনগুলো আর কি বন্ধু, তাদের সে আলাদা আলাদা করে তাদের নাম রেখেছে সে আলাদা আলাদা। ঘটিটার নাম রেখেছে পুটি, এই ঘটির নাম কি রাখছে পুটি, দেখছো এখানে কত শত এমসিকিউ। ঘটির নাম রেখেছে পুটি, আচ্ছা। আর ঘটিটা একদিন হাত থেকে পড়ে গিয়ে তুবড়ে গেল, অর্থাৎ তুবড়ে মানে কুচকে গেল বা বেঁকে গেল, হ্যাঁ, মানে ভাঁজ হয়ে গেল। একটা কলসি যদি হাত থেকে পড়ে যায় তুবড়ে যায়, মানে বাঁকা হয়ে যায়। তাহলে ঘটিটার নাম দিয়েছে পুটি। তো পুটিটা একদিন হাত থেকে পড়ে গিয়ে তুবড়ে গেল, অর্থাৎ ঘটিটা হাত থেকে পড়ে গিয়ে একদম ভ্যাংসা হয়ে গেল, অর্থাৎ ভিতরের দিকে প্রবেশ করে তুবড়ে গেল মানে ভ্যাংসা হয়ে গেল। মিনু সে কি কান্না, তোবড়ানো জায়গাটায় রোজ হাত বুলিয়ে দেয় সে। তাহলে সে ওই কলসিটাকে যে বাঁকা জায়গাটা, অর্থাৎ ট্যাপ খাওয়া যে জায়গাটা, লোকাল ভাষায় বলে ট্যাপ খাইছে, পড়ে গিয়ে কি খাইছে, ট্যাপ খাইছে। তো ট্যাপ খাওয়া জায়গাটাতে সে রেগুলার হাত বুলাই দেয়। গ্লাস চারটের নাম রেখেছে, তো চারটে গ্লাস আছে, হারু, বারু, তারু আর কারু। এই গ্লাস চারটের নাম কি, হারু, বারু, তারু আর কারু। চারটে গ্লাসে দেখতে একই রকম। গ্লাস আছে চারটা, তার নাম রেখেছে হারু, বারু, তারু, কারু, এবং গ্লাস চারটে দেখতে একই রকম, ঠিক আছে। কিন্তু মিনুর চোখে তাদের পার্থক্য ধরা পড়ে, অর্থাৎ বাস্তবে আমরা যারা সাধারণ চোখে দেখি তাদের কাছে গ্লাসগুলো একই মতো মনে হলেই মিনুর কাছে কিন্তু গ্লাসগুলো একই মতো ধরা মনে হয় না, তার কাছে পার্থক্য ধরা পড়ে। গ্লাসগুলো যখন সে মাঝে বা ধোয় তখন মনে হয় সে যেন ছোট ছেলেকে স্নান, স্নান মানে গোসল, এই স্নান মানে কি গোসল করাচ্ছে। তাহলে মিনু যখন গ্লাসগুলোকে ধোয় তখন মনে হয় যে মিনু যখন ছোট ছেলেকে কি করাচ্ছে, গোসল করাচ্ছে, এই জিনিসটা হচ্ছে বিষয়টা। মেশসেপটা ওর কাছে শত্রু। মেশসেপ মানে কি, যেখানে তরকারি রাখা হয় না, এই রান্নাঘরে সব মেশসেপ রাখা হয় না, যেখানে তরকারি টরকারিগুলো রাখা হয়, এটা বলেছে মেশসেপটা ওর শত্রু। ওটার নাম দিয়েছে গপা গপা, গপ গপা। এই মেশসেপটার নাম কি, গপ গপা। দেখছো কত শত এখানে এমসিকিউ মনে রাখতে হবে। মেশসেপটার নাম দিয়েছে গপা গপা। গপ গপ করে সব জিনিস পেটে পুরে নেয়, মাঝে মাঝে এক দৃষ্টিতে চেয়ে মেশসেপের চকচকে তালারির দিকে মনে মনে বলে আমর মুখ পুরো, সব জিনিস পেটে পুড়ে বসে আছে। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে মেশসেপটার মধ্যে আমরা যেমন তরকারি টরকারিগুলো রাখি না, তো এটাকে ও নাম দিয়েছে শত্রু, এটার নাম দিয়েছে গপাগপ। মানে সে তো মেশসেপের মধ্যেই তো আমরা সব খাবারগুলো রাখি, তাই না, তরকারি রাখি না, সেই জন্য ও মেশসেপটা শত্রু, যে সব খাবার একবারে তুই পেটের মধ্যে নিয়ে রাখি দিছিস, মেশসেপটাকে বলতেছে, এটা হচ্ছে বিষয় আর কি, বুঝছো। তো মেশসেপটা চকচকে তালারির দিকে তাকিয়ে তা বলে আমর মুখ পুরো, সব জিনিস পেটে পুরে বসে আছে, অর্থাৎ তোর পেটের মধ্যে সব জিনিস পুরো পুরে বসে আছিস, মানে পেটের মধ্যে নিয়ে বসে আছিস, পুরে বসে আছে মানে পেটের মধ্যে নিয়ে বসে আছে, এটা বোঝাচ্ছে, পেটের মধ্যে ভর্তি করে নিয়ে বসে আছে, এটা বোঝাচ্ছে। মিনুর আর একটি দৈনন্দিন কর্তব্য আছে, যখন অবসর পায় টুক করে চলে যায় ছাদে। তাহলে অবসর পাইলে তখন মিনু কোথায় চলে যায়, ছাদে চলে যায়। ছাদে একটা বড় কাঁঠাল গাছ, এটা গাছ হবে, হ্যাঁ এটা বানানটা ভুল হয়েছে, ছাদে একটা বড় কাঁঠাল গাছ দেখা যায়, বড় একটা কি দেখা যায়, কাঁঠাল গাছ দেখা যায়। কাঁঠাল গাছের মাথার দিক থেকে একটা সরু শুকনো ডাল বেরিয়ে আছে, কাঁঠাল গাছের মাথার কাছ থেকে সরু শুকনো ডাল বেরিয়ে আছে, সেই ডালটার দিকে সগ্রাহে মানে আগ্রহের সহিত চেয়ে থাকে মিনু। মনে হয় তার সমস্ত অন্তর যেন তার দৃষ্টিপথে বেরিয়ে গিয়ে আশ্রয় করেছে ওর ডালটা, অর্থাৎ মিনু তার কাঁঠাল গাছের মাথার কাছ থেকে একটা শুকনো সরু ডাল আছে, সেই ডালটার দিকে মিনু যখন ছাদে যায় খুব আগ্রহের সহিত সেই ডালটার দিকে মিনু তাকায় থাকে, সেটাই এখানে বোঝানো হয়েছে। এর কারণ আছে, কেন তাকায় থাকে তার কারণ আছে। তার জন্মের পূর্বে তার বাবার মৃত্যু হয়েছিল, বাবাকে সে দেখেনি। অনেকদিন আগে তার মাসিমা, মাসিমা মানে খালা, হ্যাঁ মাসিমা মানে কি বলো, খালা, মাসিমা তার কানের কাছে চিৎকার করে একটা বিস্ময়কর খবর বলেছিল। তাহলে তার কানের কাছে জোরে গিয়ে একটা বিস্ময়কর খবর বলেছিল তারা মাসিমা, পিসিমা না কিন্তু মাসিমা, হ্যাঁ
তার বাবা নাকি বিদেশ গেছে, অর্থাৎ মিনুকে বলছে তার বাবা তো বাস্তবে মারা গেছে, তো মিনুকে বলা হয়েছে তার বাবা বিদেশ গেছে, অনেক দূর বিদেশ, মিনু বড় হলে তার কাছে ফিরে আসবে, অর্থাৎ মিনু যখন বড় হবে তখন তার কাছে তার বাবা ফেরত আসবে। বুঝতেছো কথা? ওকে। হয়তো তার কোলেই আসবে, তার কাছেই চলে আসবে। মিনু বুঝতে পারেনি ব্যাপারটা ভালো করে, কিন্তু একটা জিনিস কেবল তার মনে গাঁথা হয়েছিল, বাবা ফিরে আসবে। তাহলে মিনু বাবা কোথায় গেছে এটার উপর তার কোনো হেডেক নাই, কিন্তু মিনুর একটা কনসেপ্ট আছে যে চিন্তা আছে যে তার বাবা একদিন তার কাছে ফেরত আসবে। মিনু আর কত বড় হলে আসবে কথাটা মাঝে মাঝে ভাবতেছে। মিনু তো বড় হয়েছে, তার পিসিমা যেহেতু মাসিমা যেহেতু বলছে যে মিনু বড় হইলে তোমার বাবা তোমার কাছে ফেরত আসবে, তো চিন্তা করছে আর কত বড় হইলে আমার বাবা আমার কাছে ফেরত আসবে, সেটা সে ভাবতেছে। খুবই ট্র্যাজেডিক বিষয়। হ্যাঁ, তার বাবা তো অ্যাকচুয়ালি মারা গেছে, তাই না? এমন একদিন একটা ঘটনা ঘটলো, সেদিনও ছাদে দাঁড়িয়েছিল, দেখতে পেল পাশের বাড়ির টুনুর বাবা এলো বিদেশ থেকে। তাহলে টুনুর বাবা এলো বিদেশ থেকে, টুনুর বাবা থেকে অনেক জিনিসপত্র নিয়ে, বিদেশ থেকে এলো অনেক জিনিসপত্র নিয়ে। আর ঠিক সেই সময় তার নজরে পড়লো ওই সরু ডালটা একটা হলদে পাখি এসে বসলো। অর্থাৎ টুনুর বাবা যখন বিদেশ থেকে আসলো তখন তোমার ওই সরু ডালটার মধ্যে একটা হলদে পাখি এসে বসলো। সেদিন থেকে তার বদ্ধ ধারণা হয়ে, তার মনের মধ্যে একটা ধারণা হয়ে গেছে ওই সরু ডালটা যেদিন হলদে পাখি এসে বসবে সেদিনই তার বাবা আসবে বিদেশ থেকে। অর্থাৎ ওই যে টুনুর বাবা যে আসলো তখন সরু ডালটাতে একটা হলদে পাখি বসলো। তো তার থিঙ্কিং হইলো, মিনুর চিন্তা হইলো যে যেদিন আবার ওই হলদে পাখি ওখানে বসবে ওই ডালটাতে, সেদিন আমার বাবা আসবে, এরকম একটা থিঙ্কিং তার মধ্যে চলে আসছে। তাই ফাঁক পেলেই, অর্থাৎ সুযোগ পেলেই ছাদে ওঠে, কাঁঠাল গাছের ওই সরু ডালটার দিকে চেয়ে থাকে। এই কথা ভেবে সে কাঁঠাল গাছের সরু ডালটার দিকে চেয়ে থাকে। এটাই হচ্ছে কথা। হলদে পাখি কিন্তু আর এসে বসে না, এটা এসে হবে। হ্যাঁ, হলদে পাখি কিন্তু আর এসে বসে না, তবু রোজ একবার ছাদে ওঠে মিনু। এটা তার দৈনন্দিন কর্তব্যের মধ্যে একটা, অর্থাৎ সকালবেলা সে ছাদে যাবে এবং রেগুলার এটা খোঁজ নিবে। এর কয়েকদিন পর রাত্রে কম্প দিয়ে জ্বর এলো মিনু। তার কিছুদিন পরে রাত্রে গা কেঁপে মিনু জ্বর আসছে, কাউকে কিছু বললে না। মনে 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 হলো জ্বর হওয়াটা বুঝি ওর অপরাধ একটা। ভোরে ঘুম ভেঙে গেল, রোজ যেমন কয়লা ভাঙতে যায় সেদিনও তেমন গেল, অর্থাৎ তার জ্বর আসছে এটা কাউকে বলে নাই। সেও কি করছে, সকালবেলা উঠে ভোরবেলা কয়লা ভাঙতে গেল। সেদিন চোখে পড়লো শুকতারাটা, অর্থাৎ ওই যে শুক্র গ্রহটা দপ করে জ্বলছে। মনে বললো সই এসেছিস, আজ আমার শরীরটা ভালো নেই ভাই, আজ আমার শরীরটা ভালো নেই। সেই শুকতারাকে বলতেছে তুই ভালো আছিস তো? উনুনে আঁচ দিয়ে কিন্তু আর জল ভরাতে পারলো না সেদিন। উনুনে আঁচ দিল কিন্তু জল ভরাতে পারলো না সেদিন আর মিনু, মানে শরীর কাঁপতেছে, তাই তো? ওকে, শরীরটা বড্ড বেশি খারাপ হতে লাগলো। আস্তে আস্তে গিয়ে শুয়ে পড়লো বিছানায়। কেমন যেন ঘোর ঘোর মনে হতে লাগলো, অর্থাৎ সে মানে বিছানায় শুয়ে কেমন যেন উল্টা পাল্টা তার ঘোর ঘোর, মানে তার কিছু কিছু জিনিস মানে অনেক সময় বুঝাই যাচ্ছে না এরকম আর কি। মানে সে অজ্ঞানের মতো আচরণ করতেছিল, মানে কিছু বুঝতে পারতেছিল না, অর্থাৎ তার বুদ্ধিটা কমে গেল। হ্যাঁ, এই সময় ঘোর ঘোর লাগলো। মানে অনেক সময় বুদ্ধি হঠাৎ করে কোনো কিছু জিনিস যখন মাথায় আসে না, তখন সেটাকে আমরা বলি ঘোরের। তুই কি ঘোরের মধ্যে আসিস নাকি, কোনো কিছু ট্রমার মধ্যে আসিস নাকি, এরকম আর কি বিষয়টা। হ্যাঁ, নিজের ছোট্ট ঘরটিতে মিনু জ্বরের ঘোরে শুয়ে রইল। তাহলে জ্বরের ঘোরে শুয়েই রইল, ঘরটা নিজের ঘর খানিকক্ষণ সে শুয়ে রইল। জ্বরের ঘোরে হঠাৎ করে তার মনে হলো একটা দরকারি কাজ করা হয়নি। আস্তে সে উঠলো বিছানা থেকে, তারপর খিড়কি দরজা দিয়ে দাঁড়ালো ছাদের সিঁড়ি কাছে। খিড়কি মানে পিছনের দরজা। খিড়কি মানে কি? বাড়ির পিছনের দরজার নাম হচ্ছে খিড়কি। খিড়কি মানে কি বলো? বাড়ির পিছনের দরজার নাম খিড়কি। তাহলে খিড়কি দিয়ে, বাড়ির পিছনের দরজা দিয়ে সে দাঁড়ালো ছাদের সিঁড়ির কাছে। সিঁড়ির কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে গেল ছাদে, কেউ দেখতে পেল না। তারপর পিছনের দরজা দিয়ে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে মিনু ছাদে গিয়ে পৌঁছালো। সেখানে মিনুকে কেউ দেখতে পেল না। পিসিমা পিসেমশাই তখনও ঘুমাচ্ছে, অর্থাৎ তার ফুপা ফুপু তখনও ঘুমাচ্ছে। ছাদে উঠে চোখে পড়লো লালে লাল হয়ে গেছে পূর্ব আকাশ, অর্থাৎ পূর্বের আকাশটা লালে লাল হয়ে গেছে। বা চমৎকার আঁচ উঠেছে তো শোয়ের। তো যখন লাল হয়েছে তো মিনু ভাবে যে তার শোয়ের চমৎকার আঁচ উঠছে, একটু হাসলো সে। তারপর চাইলো সরু ডালটার দিকে, সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে উঠলো তার। একটা হলদে পাখি এসে বসেছে, অর্থাৎ ওই সরু ডালটাতে একটা হলদে পাখি এসে বসেছে। তাহলে তো বাবা নিশ্চয় এসেছে। আর এক মুহূর্তে দাঁড়ানোর সাথে যদি তার পা টলছিল তবুও সে ছুটে বেরিয়ে এলো বাহিরে। অর্থাৎ তার ওই যে হলদে পাখি বসা দেখে তার মনের মধ্যে চিন্তা হইলো যে কি হয়েছে বলো তো, যে তার বাবা চলে এসেছে। তো এটা মনে করে সে ছাদে না থেকে
সে দ্রুত পাগুলো টলছিল, পাগুলো ঠিকমতো কাজ করছে না, তারপর সে ছুটে বাইরে বেরিয়ে এলো, সেখান থেকে সে বাইরে চলে আসলো। তো এটাই ছিল আমাদের মিনু গল্পের হচ্ছে মূল আলোচনার বিষয়। হ্যাঁ, তো আশা করি তোমরা এই টপিকসটি বুঝছো। তো চলো আমরা এখন পাঠ পরিস্থিতিটা দেখি। বিচিত্র মানুষের সমন্বয়ে গড়ে উঠেছে আমাদের এই সমাজ, অর্থাৎ আমাদের এই সমাজটা বিভিন্ন মানুষের সমন্বয়ে গড়ে উঠেছে। কেউ সুস্থ, কেউ বা পুরো সুস্থ নয়। হ্যাঁ, কেউ সুস্থ, কেউ সুস্থ নয়। বাক প্রতিবন্ধী অর্থাৎ শ্রবণ প্রতিবন্ধী মানুষও আমাদের, বাক প্রতিবন্ধী মানে শ্রবণ প্রতিবন্ধী, হ্যাঁ, দৃষ্টি প্রতিবন্ধী, তারপরে হচ্ছে তোমার এই যে বাক প্রতিবন্ধী বলতে মানুষের যে প্রতিবন্ধীর কথা বলা হচ্ছে সেটা বলা হচ্ছে এখানে। আমাদের সমাজে প্রায় দেখা যায় ছোট মেয়ে মিনু বাক ও শ্রবণ প্রতিবন্ধী। হ্যাঁ, শুনতেও পায় না, কথাও বলতে পারে না, বাক প্রতিবন্ধী এবং শ্রবণ প্রতিবন্ধী। তার বাবা মা নেই, তাই বলে জীবনকে সে তুচ্ছ মনে করে না। তার যেহেতু বাবা মা নেই, তারপরেও সে নিজের জীবনকে কি মনে করে না? তুচ্ছ মনে করে না। দূর সম্পর্কের এক আত্মীয়র বাসায় তাকে থাকতে হয়। তার যেহেতু বাবা মা নাই, সে দূর সম্পর্কের এক আত্মীয়র বাসায় তাকে থাকতে হয়। সেখানে গৃহকর্মের তার অখণ্ড মনোযোগ, অর্থাৎ তার সকল মনোযোগ সে জায়গায় চলে আসছে। শুধু তাই নয়, প্রকৃতির সঙ্গে সে মিতালিও পাতিয়েছে, অর্থাৎ ওই শুকতারার সঙ্গে, তারপরে হচ্ছে তোমার বাসনগুলোর সঙ্গে, কয়লাটার সঙ্গে তার মিতালি পাতিয়েছে, অর্থাৎ বন্ধুত্ব করেছে। মিতালি মানে বন্ধুত্ব করেছে। হ্যাঁ, মিতালি পাতিয়েছে। ভোরবেলার নতুন সূর্যকে নিজের জ্বলানো চুল্লির সঙ্গে তুলনা করতেই তার ভালো লাগে। অর্থাৎ ভোরবেলার যে সূর্যটা ওঠে, তো সেটাকে নিজের চুলার সাথে তুলনা, জ্বলানো চুলার সাথে সে তুলনা করে, তার ভাল লাগে। হলদে পাখি তার দেখে তার মনে পুলক জাগে, অর্থাৎ ওই যে সরু ডালটাতে হলদে পাখি বসলো, এটা দেখে তার মনের মধ্যে পুলক বা আনন্দ জাগে। পুলক মানে আনন্দিত হওয়া, পুলক মানে কি হওয়া? আনন্দিত হওয়া, পুলক মানে আনন্দিত হওয়া। হ্যাঁ, ওকে। পাশের বাসার কোনো এক প্রবাসীর পিতা আগমন উপলক্ষে সে মনে করে একদিন তার বাবাও ফিরে আসবে, অর্থাৎ ওই যে টুনুর বাবা যে বিদেশ থেকে আসলো, তো সে মনে করে আমার বাবাও বিদেশ থেকে আসবে। পিতার জন্য মনে মনে, এটা বাদ, মনে মনে তার অপেক্ষা করে কিশোরী। হলদে পাখি আসে কিন্তু তার পিতা আসে না। এই কষ্ট তার একান্ত নিজস্ব, তবুও সে স্বপ্ন দেখে, এই স্বপ্নই তাকে সমস্ত প্রতিকূলতা অতিক্রম করতে সাহায্য করে। অর্থাৎ হলদে পাখি বসার কারণে তার মনে হয়েছিল যে তার বাবা আসবে, কিন্তু তার বাবা আর আসে না। তো এইটাই একটা প্রতিকূলতা, এই স্বপ্নই তাকে সমস্ত প্রতিকূলতা অতিক্রম করতে সাহায্য করে। তার যে বাবা আসবে, এটাই কারণে তার সকল প্রতিকূলতা, অর্থাৎ বাধা, প্রতিকূলতা মানে কি? বাধা, সকল বাধা সে অতিক্রম করতে সাহায্য করে তাকে, এই স্বপ্নটা। হ্যাঁ, এখন লেখক পরিচিতি নিয়ে একটু কথা বলি আমরা। তো এটা লিখছে কে? বনফুল। বনফুলের প্রকৃত নাম বালাই চাঁদ মুখোপাধ্যায়। হ্যাঁ, এই কথাটা মাথায় রাখবো। তো বালাই চাঁদ মুখোপাধ্যায় কার ছদ্মনাম? এটা বনফুলের ছদ্মনাম। বালাই চাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে বনফুল। তিনি 1899 খ্রিস্টাব্দে, সালগুলো মাথায় রাখবা, ভারতের বিহারে জন্মগ্রহণ করেন। কোথায় জন্মগ্রহণ করেন? ভারতের বিহারে জন্মগ্রহণ করেন। তিনি পেশায় ছিলেন একজন চিকিৎসক, অর্থাৎ তিনি ডাক্তার। কিন্তু বিভিন্ন সরকারি হাসপাতালে চাকরি করলেও সাহিত্যের প্রতি, বিশেষ করে তার ছোট গল্প রচনার প্রতি তার আগ্রহ ছিল ব্যাপক। তিনি তার গল্পকে আকারে ছোট, ব্যঙ্গ রসিকতায় পূর্ণ, অর্থাৎ এই যে হাসি ঠাট্টার মধ্যে যিনি জিনিসগুলোকে উপস্থাপন করতেন, আকর্ষণীয় করে উপস্থাপন করতেন। ব্যঙ্গ রসিকতা মানে হাসি ঠাট্টার মধ্যে সব কিছুকে উপস্থাপন করতেন। সাহিত্য অঙ্গনে বিশেষ স্থান করে নিয়েছেন। ঠিক আছে। বাস্তব জীবন ও মানুষের সংবেদনশীলতা, জ্ঞান বিজ্ঞানের বিচিত্র উপাদানকে তিনি গল্পের বিষয় করে তুলেছেন। অর্থাৎ বাস্তব জীবনের চিত্র, মানুষের সংবেদনশীলতা, এই যে সব বিষয়গুলোকে, জ্ঞান বিজ্ঞানের বিচিত্র উপাদানকে তিনি তার গল্পের বিষয় করে তুলেছেন। তার রচিত উল্লেখযোগ্য গল্পগুলো হচ্ছে কি কি একটু দেখো তো। বনফুলের গল্প, এটা মাথায় রাখবা, বাহুল্য, অদৃশ্য লোকে, বহুবর্ণ, অনুগামিনী ইত্যাদি। তার এগুলো হচ্ছে তার গল্প গ্রন্থ। হ্যাঁ, এগুলো তার কি? গল্প গ্রন্থ। তার কাব্যগ্রন্থ, নাটকও লিখেছেন তিনি কিছু কিছু। তিনি গল্পগ্রন্থও লিখেছেন, কাব্যগ্রন্থও লিখেছেন, নাটকও লিখেছেন। হ্যাঁ, সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে তাকে পদ্মভূষণ, ভারতের পদ্মভূষণ উপাধিতে ভূষিত করা হয়। এই কথাটা মাথায় রাখবা। কাকে ভারতের পদ্মভূষণ উপাধিতে ভূষিত করা হয়েছে? অ্যান্সার হবে বালাই চাঁদ মুখোপাধ্যায়, বা যার ছদ্মনাম হচ্ছে বনফুল। তিনি 1969 সালে বনফুল কলকাতায় মৃত্যুবরণ করেন। কোথায় মৃত্যুবরণ করেন বলো তো? তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন। এটা ছিল লেখক পরিচিতি, জাস্ট তোমরা পড়লে এগুলো পারবা। তো
তো চলো আমরা কিন্তু শব্দ অর্থ টিকা তো আমরা দেখলাম, এগুলো নিয়ে অলরেডি আমরা আলাপ করে ফেলেছি তোমাদের সাথে, এগুলো নিয়ে আর আলাপ করবো না, এগুলো জাস্ট দেখে নিবা। এখন চলো আমরা কিছু এমসিকিউ সমাধান করি। হ্যাঁ, মিনুর সই কে? মিনুর সই বলো তো কে? শুকতারা না? এইটা না? এই মিনুর সই কে বলো? মিনুর সই হচ্ছে শুকতারাটা, ঠিক আছে, শুকতারা। মিনুর বাবা অনেক দূর বিদেশ থাকেন। এখানে দূর বিদেশ বলতে কি বোঝাচ্ছে? তার বাবাকে আদৌ বিদেশে থাকে না পরপারে থাকে, বা এই যে গ্রহ আমেরিকা আকাশ, তিনি কিন্তু পরপারে থাকে, এটা মানে ওই দুনিয়াতে থাকে, মারা যাওয়ার পর মানুষ যে জায়গায় যায় সেইখানে থাকে। গল্পটিতে মিনুর বয়স কত? মিনুর বয়স 10 বছর, আমরা বলছিলাম মিনুর বয়স কত? 10 বছর। হ্যাঁ, মিনুর পিসে মশাইয়ের নাম কি? পিসে মশাইয়ের নাম কি? যোগেন বসাক না? দেখো তো, মিনুর নগেন বসাক, ধীরেন বসাক, উপেন বসাক না, পিসে মশাইয়ের নাম যোগেন বসাক। যোগেন বসাক। মিনুর চরিত্রের সাথে অসামঞ্জস্য কোনটি? বোবা ও কালা, শান্ত স্বভাব, তেজি, ঝগড়ার দায়িত্বশীল। এই যেটা তেজি এবং ঝগড়াটে, এটা মিনুর স্বভাবের সাথে যায় না। বাকিগুলো মিনুর দায়িত্বশীল, মিনু শান্ত স্বভাব, বোবা, সবগুলোই মিনুর সাথে যায়। হ্যাঁ, মিনু শুধু বোবা নয়, ঈষৎ কালো। কালো না কিন্তু, কালা, কালা মানে বধির। এই কালো না কিন্তু, কালা, কালা, কালা মানে বধির, বোবা। ঘুম থেকে উঠেই মিনু কাকে দেখতে পায়? ঘুম থেকে উঠেই মিনু শুকতারাকে দেখতে পায়, এটাকে দেখতে পায়। হ্যাঁ, তারাকে দেখতে পায়। মিনু গল্পে কবির চোখে শুকতারা কোন রূপে ধরা পড়ে? কবির চোখে নিশা বসনের কি? আলোকদূত। নিশা বসনের বাষ্পমণ্ডিত গ্রহ কিন্তু বিজ্ঞানীর চোখে, তাই না? আর কালো মেঘের টুকরা হচ্ছে জ্বলন্ত না, নিশা বসনের আলোক। কবির চোখে নিশা বসনের আলোকদূত হবে। হ্যাঁ, নিশা বসনের আলোকদূত। মিনুর কাছে ঘুটে মানে কি? ঘুটে মানে তরকারি, বলছিলাম না? ঘুটে মানে কি? তরকারি। হ্যাঁ, গোবরের আগুলো কি ছিল? ঘুটে ছিল। মিনু গল্পে উনুনের নাম কি? উনুর নাম রাক্ষসী। হ্যাঁ, উনুর নাম কি? রাক্ষসী। এটা তো আমরা দেখে আসলাম সুন্দর করে, গল্পটা পড়লে এগুলো এমসিকিউ ইজিলি পারা যাবে। হ্যাঁ, মিনু গল্পে রাক্ষসী কাদের খায়? রাক্ষসী তরকারি দেখ খায়, মানে কয়লা দেখ খায়। এই রাক্ষসী কাদের খায়? কয়লা দেখ খায়। কয়লাগুলোকে তরকারি মনে করছিল ওখানে, কয়লাদের খায়। জ্বলন্ত কয়লাগুলো মিনুর কাছে কি মনে হয়? জ্বলন্ত কয়লাগুলো মিনুর কাছে রক্তাক্ত মাংস মনে হয়, রক্তাক্ত মাংস মনে। দেখছো আমরা এমসিকিউগুলো সুন্দরভাবে সলভ করতে পারতেছি। মিনু গল্পে বাবা বিদেশ গেছে, কথার উক্তিটি কার? তুই কিন্তু মাসিমা, তার মাসিমা তাকে বলছিল, পিসিমা না কিন্তু, মাসিমা বলছিল, আমি বারবার বলছি। হ্যাঁ, মিনুর বাবা ফিরে আসবে ধারণা কে দিয়েছে? মাসিমা, মাসিমা দিয়েছে। কি দেখে মিনুর মনে হলো বাবা নিশ্চয় এসেছে? হলদে রঙের পাখি, তাই না? হলদে রঙের পাখি দেখে, এই যেটা খ নম্বর অ্যান্সার, হলদে রঙের পাখি দেখে মিনুর মনে হয়েছে। ঠিক আছে। মিনু গল্পে ব্যবহৃত পেটে ভাতে কথার অর্থ কি? মানে প্রয়োজনীয় খাদ্যের বিনিময়। পেটে ভাতে মানে প্রয়োজনীয় খাদ্যের বিনিময়, এটা অ্যান্সার। শুকতারা কাকে বলে? শুকতারা হচ্ছে বোঝানো হচ্ছে শুক্র গ্রহকে। শুকতারা কাদেরকে বলা হচ্ছে? শুক্র গ্রহকে বোঝানো হচ্ছে। উনুন শব্দ, উনুন মানে চুলা, উনুন মানে কি? চুলা, এটা বলছি অলরেডি গল্পের মধ্যে তোমাদেরকে। মিনু গল্পে খিড়কি, খিড়কি মানে বললাম পিছনের দরজা, বাড়ির পিছনের দরজা, বাড়ির পিছনের দরজা খিড়কি বলে, খিড়কি। ঠিক আছে, দেখছো গল্পটা বুঝলে কত এমসিকিউ সহজ হয়ে যাচ্ছে। এমসিকিউ শেষ, এখন সৃজনশীল সমাধান করবো। চলো কি বলা আছে। বন্যা, চলো উদ্দীপকটা পড়ি। বন্যা, বন্যাটা মেয়ের নাম। সারা রাত সকাল মিসেস সালমার বাসায় কাজ করে, অর্থাৎ বন্যা সকালবেলা মিসেস সালমার বাসায় কাজ করে। সালমা হচ্ছে বাসার মালিকের নাম। তার খালা আম্মা বলে ডাকে, অর্থাৎ তিনি তার ওই সালমাকে খালা আম্মা বলে ডাকে। সে মিসেস সালমার বাড়িতে যাবতীয় কাজে সাহায্য করার চেষ্টা করে। দিবা শাখার একটা স্কুলেও পড়ে সে, অর্থাৎ সে কিন্তু একটা সকালবেলা শাখার, দিনের বেলায় স্কুলে পড়ে। সে পড়ালেখায় সে পিছিয়ে নেই, শুধু প্রকৃতির কোনো কিছুর সঙ্গে তার সখ্য গড়ে ওঠেনি। অর্থাৎ সে কিন্তু ওই যে মিনুর যেমন প্রকৃতি সব কিছুর সাথে একটা সখ্য বা বন্ধুত্ব গড়ে উঠেছে, তার গড়ে ওঠেনি। সে সময় বা তার কোথায়, তার নিজের জীবন আর কাজ নিয়ে সে ব্যস্ত, প্রকৃতি নয়, নিজের কাজই সে শান্তি খুঁজে পায়। বন্যা তার কাজ দিয়ে
কথা দিয়ে মিসেস সালমাকে এমন করে নিয়েছে যে মিসেস সালমাও বন্যাকে পরিবারের অন্য সদস্যদের মতো মনে করে। অর্থাৎ মিনুর চরিত্রের মতো এখানে না, এখানে তার চরিত্রটা কিন্তু সে কাজের লোক, বাট সে তার কাজ দিয়ে ভালোবাসা দিয়ে মিসেস সালমার মন জয় করে নিয়েছে। সে যেমন মিসেস সালমাকে ভালোবাসে, মিসেস সালমাও তাকে পরিবারের সদস্য মনে করে, এই হচ্ছে বিষয়। তো মিনু কার বাড়িতে থাকতো? 1 নাম্বার কথা, ষষ্ঠ ইন্দ্রিয় বলতে কি বোঝানো হয়েছে? এই দুটো কোশ্চেন আমরা এখন সলভ করি। চলো, মিনু দূর সম্পর্কের পিসিমার বাড়িতে বড় হচ্ছে। মিনু কোথায় বড় হচ্ছে বলো? মিনু বড় হচ্ছে দূর সম্পর্কের পিসিমার বাড়িতে। আর ষষ্ঠ ইন্দ্রিয় বলতে আমরা কি বুঝি? ষষ্ঠ ইন্দ্রিয় বলতে মানুষের 5টা ইন্দ্রিয় তো আছেই, জিহ্বা, ত্বক, নাক, কান, চোখ, এরকম 5টা ইন্দ্রিয় বাইরে স্পেশাল একটা ইন্দ্রিয় পঞ্চ ইন্দ্রিয় আছে। লেখক এই পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে মানুষের অতি ইন্দ্রিয় উপলব্ধির বিষয়, কল্পনার বিষয়, সেটা বুঝাইছে আর কি। অতি ইন্দ্রিয়র উপলব্ধির কথা বলেছেন। সে অনুভূতির উৎস হলো মানুষের মন বা হৃদয়, কল্পনা করে, মানুষের হৃদয় দিয়ে কল্পনা করে। ষষ্ঠ ইন্দ্রিয় বলতে মনকেই বোঝানো হয়েছে, এই কথাটা হচ্ছে এখানে। ষষ্ঠ ইন্দ্রিয় বলতে কাকে বোঝানো হচ্ছে? মনকেই বোঝানো হচ্ছে। এই এরপরে আমরা একটু দেখি আর একটা গ নম্বর কোশ্চেনটা কি। অবস্থানগত দিক থেকে উদ্দীপকে বন্যা ও মিনুর মধ্যে যে বৈচিত্র্য লক্ষ্য করা যায় তা ব্যাখ্যা করো। আচ্ছা, এটা একটু বলি। মিনু আর বন্যার মধ্যে একটা বৈসাদৃশ্য হচ্ছে, মিনু কিন্তু তার লেখাপড়া করে নাই, একাডেমিক কোনো লেখাপড়া নাই, সে কিন্তু প্রাতিষ্ঠানিক লেখাপড়া নাই, সে কিন্তু প্রকৃতির কাছ থেকে শেখে। আর বন্যা হচ্ছে কি, সে প্রকৃতির কাছ থেকে শেখে না, সে রেগুলার লেখাপড়া করে, তোমার দিবা শাখা স্কুলে যায়, বাড়ির কাজ করে, এই বিষয়গুলো এখানে দেখানো হয়েছে। তো এই কথাগুলো তোমরা যে একটু স্লাইড স্ক্রিনশট দিয়ে নাও, তোমরা যে এটা সুন্দর করে পড়ো তাহলেই হবে। যে মিনু দূর সম্পর্কে আত্মীয় বাসায় থাকে, সব ঘটনাগুলো এখানে বলা হয়েছে। তার সঙ্গে প্রকৃতির সঙ্গে তার সখ্যতা, শুকতারার সঙ্গে কেন্দ্র করে তরকারিগুলা, কয়লাগুলা, তারপরে হচ্ছে এগুলো নিয়ে এখানে কথা। আর উদ্দীপকে বন্যা যে সে স্বাভাবিক লেখাপড়া করে, এই কথাগুলো তোমরা জাস্ট এখানে স্ক্রিনশট দিয়ে নাও, এগুলো জাস্ট রিডিং দিলেই তোমাদের কাজটা হয়ে যাবে, ঠিক আছে। এরপরে দেখো ঘ নং প্রশ্নটা কি ছিল আমাদের, একটু দেখি আমরা। হ্যাঁ, ঘ নং প্রশ্নটা ছিল এইটা, দেখো কি লেখা আছে। বন্যার শিক্ষা ছিল প্রাতিষ্ঠানিক আর প্রকৃতির হচ্ছে মিনুর পাঠশালা। কথাটা ওই কথাগুলাই, যে বন্যা হচ্ছে কি বলতো, সুন্দর করে কিভাবে ব্যাখ্যা করবো আমরা, যে বন্যা হচ্ছে, বন্যার শিক্ষা ছিল কি বলো, বন্যার শিক্ষা ছিল প্রাতিষ্ঠানিক আর প্রকৃতি হচ্ছে মিনুর পাঠশালা। যে কথাগুলো আমি একটু আগেই বললাম, ঘ নং প্রশ্নটাকে এই দিকটা। তো ঘ নং প্রশ্ন স্ক্রিনশট দিয়ে নাও, এইটা স্ক্রিনশট দিয়ে নাও সুন্দর করে, এইটা আর এই যে এটা, দুটো তোমরা ফোনে স্ক্রিনশট দিয়ে নাও, পরে এখান থেকে দেখে নিবা। আচ্ছা, আমি একটু বলি, বন্যার প্রাতিষ্ঠানিক লেখাপড়া, সেই স্কুলে গিয়ে স্বাভাবিক বইপত্র পড়ে জ্ঞান অর্জন করতো। আর বন্যা যা কিছু শিখেছে সব প্রকৃতিকে কল্পনা করে করে সব কিছু শিখেছে। এই দুটো কথা এখানে বিস্তারিত কিন্তু বলা আছে। তোমরা জাস্ট এই টপিকসটা যদি রিডিং দাও তাহলে এই বিষয়গুলো সুন্দর করে এখান থেকে বুঝতে পারবো, ঠিক আছে। তো এই ছিল আজকে আমাদের আলোচনা। তোমরা জাস্ট উত্তরগুলো স্ক্রিনশট দিলেই পেয়ে যাবা। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সুন্দরভাবে ক্লাসটি বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে সমস্যা হয় সেটা অবশ্যই কমেন্ট করে লিখবা। তো ভালো থাকো সবাই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।